কৃষির দেশে স্বপ্ন দেখি খেয়ে পড়ে বাঁচা, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার। পৌষের সকালে কুয়াশা ভেদ করে আসা সোনালি রোদের ছটা গায়ে মেখে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সামনে হাজির হলাম আজকের কৃষি সমাচারের আয়োজন নিয়ে। আশা করছি সুস্থ আছেন, ভালো আছেন সবাই। নাইবা কেন, পৌষ মানেই তো বাংলার ঘরে ঘরে নানান পদের পিঠাপুলির আয়োজন। সেই সাথে শীতের রকমারি শাকসবজি আর ফলমূল তো আছেই, যা খেলে শরীরে পুষ্টির যোগান দেবে, বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা, দূর করবে রোগবালাই। বন্ধুরা, আমরা অনেকেই হয়তো জানি মানুষের সুস্থ থাকার অন্যতম প্রধান নিয়ামক হলো দূষণমুক্ত নির্মল পরিবেশ। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো উপাদান যেন বাতাস, মাটি এবং পানিতে মিশে না থাকে, সে ব্যাপারে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। মাটিতে সার দিলে ফলন ভালো হয়, তবে সেই সার যেন হয় জৈব সার, কেননা জৈব সার পরিবেশের কোনো ক্ষতি করে না। আমার বাংলা পর্বে আজ তবে চলুন শোনা যাক পরিবেশ বান্ধব জৈব সারের গুরুত্ব নিয়ে একটি সাক্ষাৎকার। সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে রয়েছি আমি জান্নাতুল ফেরদৌস তমা। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক ডক্টর মোহাম্মদ শাহিনুল ইসলাম। তার সাথে আজকে আমরা কথা বলবো পরিবেশ বান্ধব জৈব সারের গুরুত্ব এ বিষয়ে। শুরুতেই স্বাগত আপনাকে। ধন্যবাদ। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, ফসল ফলানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটা বিষয়, সেটা হচ্ছে যে সার। তো শুরুতেই জৈব সার নিয়ে একটু জানতে চাইবো আপনার কাছে। ধন্যবাদ। জৈব সার আসলে মাটির একটি গুরুত্বপূর্ণ উপাদান। আমরা দু ধরনের সার সাধারণত ব্যবহার করি, একটি হলো জৈব সার, আরটা হলো রাসায়নিক সার। রাসায়নিক সারগুলো হলো যেগুলো বিভিন্ন কলকারখানা, ফ্যাক্টরিতে তৈরি হয়, ইউরিয়া সার, পটাশ সার। কিন্তু জৈব সার এটি হলো মাটির মেইন প্রাণ, কারণ এটি হলো বিভিন্ন ধরনের পচনশীল দ্রব্যাদি থেকে তৈরি হয়ে থাকে, যেমন গোবর সার, সবুজ সার, খৈল। এগুলো মধ্যে বিভিন্ন ধরনের উপাদান থাকে, যেমন নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, সালফার, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। আমরা জানি একটি গাছের বেঁচে থাকতে গেলে বা ফলন ফেলতে গেলে 16টি গুরুত্বপূর্ণ উপাদান থাকতে হয়। এই 16টি উপাদানই আসলে জৈব সারের মধ্যে পাই, এবং এটা যদি আমরা মাটিতে ব্যবহার করি, মাটিতে সেই ফলনটা ভালো হয়। এই জন্য জৈব সারকে আমরা বলে যে মাটির প্রাণও বলে থাকি। আচ্ছা, এই যে পরিবেশ বান্ধব জৈব সারের কথা আপনি বলছিলেন, এর গুরুত্বটা আসলে কতখানি? আসলে জৈব সারের গুরুত্বের কথা বলে শেষ করা যাবে না। হ্যাঁ, আমরা মাটির যে উপাদানগুলো থাকে, মাটিতে উপাদানগুলোর মধ্যে জৈব সার কমপক্ষে 5% জৈব সার থাকা দরকার, কারণ জৈব সার মাটিটাকে ধরে রাখে। তবে মেইন যে গুরুত্ব সেটা হলো এটা মাটির গঠনকে উন্নত করে। মাটিতে এই জৈব সার যখন থাকবে, সারগুলো অনেক দিন ধরে থাকে এবং গাছের প্রয়োজন অনুযায়ী যখন যে নিউট্রিয়েন্টটা দরকার সেটা আস্তে আস্তে রিলিজ করে। এই জন্য জৈব সার গুরুত্বপূর্ণ। জৈব সারের আরেকটি গুরুত্বপূর্ণ উপকার হলো বিভিন্ন ধরনের উপকারী অণুজীব আছে, এই অণুজীবগুলোর কার্যকারিতা বৃদ্ধি করে থাকে। তাছাড়াও আরেকটা জিনিস হলো যে জৈব সার মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। যেমন শীতকালে মাটিটাকে গরম রাখে, প্রচণ্ড যখন গরম থাকে তখন মাটিটাকে ঠান্ডা রাখে, যার ফলে মাটির ভিতরে শিকড়গুলো সুন্দরভাবে সুবিন্যস্ত থেকে মাটির থেকে বিভিন্ন ধরনের পানি এবং খাদ্য উপাদান গ্রহণ করতে পারে। আরেকটা বিষয় হলো জৈব সার যদি আপনার মাটিতে থাকে বেশি, কোনো কারণে এখানে যদি অতিরিক্ত পরিমাণ রাসায়নিক সার অথবা কীটনাশক ভুলেও যদি কোনো কারণে প্রয়োগ করে থাকে, তাহলেও গাছের জন্য সেটা বিষাক্ততা তৈরি করে না। জৈব সার মাটির বিষাক্ততা নিউট্রালাইজ করে এক ধরনের। আচ্ছা, শুরুতেই আপনি যেমনটা বলছিলেন যে এটা আসলে প্রাকৃতিক, তো আমরাই কি তৈরি করতে পারবো? পচনশীলের কথা বলছিলেন যে পচনশীল উপাদান দিয়ে তৈরি হয়। ধন্যবাদ। আসলে আপনি একটা সুন্দর প্রশ্ন করছেন। আসলে জৈব সারগুলো আমি শুরুতেই বলেছি যে গোবর সার, তার সবুজ সার, খোল, এগুলো। যেমন ধরুন গোবর সার, এটা হলো গরু থেকে আমরা যে গোবরটা পাই, সেটা যদি আমরা একটা জায়গায় স্তূপাকার করে রেখে দেই, দেখবেন 2-3 মাস পরে ওই গোবরটা একটা পচে, ওটা থেকে কোনো গন্ধ থাকবে না এবং এটা ঝুরঝুরে হয়ে যাবে এবং বাদামি একটা কালার থাকবে। এইটা মাটিতে যদি ব্যবহার করা যায়, মাটির অনেক গুণাগুণ বেড়ে যাবে, স্ট্রাকচার উন্নত হবে। ওই যে আমি যে উপকারগুলো বললাম, পানি ধারণ ক্ষমতা, অন্যান্যগুলো বেড়ে যাবে। আমরা কিন্তু জৈব সার তৈরি করতে পারি। তারপরে দঞ্চা যদি আমরা মাটিতে বপন করার পরে সেটা যদি আমরা মনে করি 1-1.5
মাস বয়সে কেটে আমরা মাটিতে মিশিয়ে দিই, সেটাও মাটির স্ট্রাকচার এবং ওকে উন্নত করে, এটা এক ধরনের সার। তাছাড়াও আমরা যেমন সরিষার তেল ঘানিতে ভাঙার পর যে খোল যেটা থাকে, সেটা খোলটাও যদি আমরা পচাই 1-1.5 মাস পরে, সেটাতে যদি আমরা মাটিতে প্রয়োগ করি, সেটাও হতে পারে। তাছাড়াও আজকাল আরেক ধরনের সার আছে, কেঁচো সার বলা হয়, এটা এক ধরনের জৈব সার। কেঁচো ছেড়ে দিলে মাটিতে, সেটা মাটির মধ্যে বেশ কিছুক্ষণ উপরের মাটির নিচেই করার পরে এবং এর মুখে লালা দিয়ে একটা সুন্দর এক ধরনের সার তৈরি করা হয়, এটা কেঁচো সার বলা হয়। এটাও আমরা এখন কিন্তু কমার্শিয়ালি বাজারে বিক্রি হচ্ছে। এটা যদি আমরা মাটিতে মিশিয়ে দিই, এটাও আমার জৈব সার সমৃদ্ধ করে। আচ্ছা, ভালো লাগলো। তো একদম শেষ পর্যায়ে একটু জেনে নিব যে জৈব সারটা আসলে কেন কৃষি বান্ধব? আমরা কিন্তু এখন বাজারে গেলে আমরা বলি যে আসলে জৈব কৃষি দরকার। জৈব কৃষি মানে সেখানে রাসায়নিক সার এবং রাসায়নিক কীটনাশক ছাড়া আমরা জৈব পদার্থ দিয়ে যদি ফসলটা উৎপাদন করি এবং রোগবালাই এবং পোকামাকড় যদি আমরা রাসায়নিক সার ব্যবহার না করে বায়োপেস্টিসাইড দিয়ে যদি ব্যবহার করি, মনে করেন নিমের তৈল ব্যবহার করে যদি আমরা পোকামাকড় নিয়ন্ত্রণ করতে পারি, অথবা যদি মনে করেন ছাই দিয়ে যদি আমরা অথবা যদি অ্যাফিড জাতীয় পোকাকে আমরা যদি কালার ট্যাপ জাতীয় কাগজ লাগাই দিই, ওই হলুদ কাগজ দেখেই ওই অ্যাফিডগুলো আক্রান্ত হয়ে কাগজের মধ্যে লেগে গায়ে আঠার মতো লেগে যাবে এবং পোকাগুলো মারা যাবে। এইভাবে আমরা যদি রাসায়নিক কীটনাশক ব্যবহার না করে জৈব পদ্ধতি দমন করি এবং জৈব সার দিয়ে উৎপাদন করি, সেটা কিন্তু আমাদের পরিবেশ সম্মত, আমার পরিবেশটা ভালো থাকবে এবং নিরাপদ এবং পুষ্টি সমৃদ্ধ খাবার পাবো। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ আপনাকেও। আশা করছি আমাদের যারা কৃষিজীবী ভাই ও বোনেরা রয়েছেন আজকের আলোচনা থেকে অনেক উপকৃত হয়েছেন। দাদু, 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 কি হয়েছে তোমার? এমন করছো কেন দাদু? এত কাশি। তোর বাবাকে খবর দে, না তোর কাকাকে খবর দে। আচ্ছা আচ্ছা, তুমি একটু শান্ত হও দাদু, তুমি একটু শান্ত হও, আমি এক্ষুনি বাবাকে ফোন দিচ্ছি। ডাক্তার রিপোর্ট দেখে কি বললেন? বললেন আমরা না বুঝে পরিবেশ নষ্ট করছি, বাতাস বিষাক্ত হয়ে পড়ছে, বায়ু দূষণ হচ্ছে প্রচুর, ইটভাটা, যানবাহনের কালো ধোঁয়া, নির্মাণ কাজ, কলকারখানার ধোঁয়ায় চারপাশ বিষাক্ত গ্যাসের বলয়ে আমরা বাস করছি। শিশু আর বৃদ্ধ মানুষেরা দিন দিন নানা রোগে আক্রান্ত হচ্ছে, মৃত্যু পর্যন্ত হচ্ছে। খুবই বিপদ। তাহলে কি করা যায়? এই যে কাকাও ছাদে চলে এসেছেন। এই যে রোহান, তোমাকে বহুদিন পর দেখলাম। জি, পরীক্ষা চলছিল, তোমাদের কথা শুনছিলাম। আসলে মিনির বুদ্ধিতে ওর দাদু খুব বড় বিপদ থেকে বেঁচে গেলেন। আসলে বায়ু দূষণ নানা কারণে বৃদ্ধি পাচ্ছে। প্রত্যেকটি উৎস থেকে বিপুল পরিমাণ বিষাক্ত ক্ষতিকর গ্যাস, ভারী ধাতব কণা ও ধুলাবালি বাতাসে মিশে মানুষ ও পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলছে। তো এখন কি করা যায় তাহলে? কি আর করা, নিয়মিত রাস্তা পরিষ্কার করা দরকার, পানি ছিটানো দরকার। বায়ু দূষণ রোধে বিশেষজ্ঞ টিম গঠন করে নিয়মিত কার্যক্রম পরিচালিত হলে ধীরে ধীরে এর উন্নতি হবে। আমরা সবাই সচেতন হলে বায়ু দূষণ হতে আমরা বাঁচবো। ডাস্টবিনে বর্জ্য পোড়ানো, প্লাস্টিক পোড়ানো, ব্যাটারি পোড়ানো এ সমস্ত করা যাবে না। সবাইকে সচেতন করব। খুবই ভালো উদ্যোগ। তাহলে এসো আমরা সবাই মিলে অঙ্গীকার করি, আমরা বায়ু দূষণ হতে দেব না। আমাদের পৃথিবী আমাদেরই রক্ষা করতে হবে। ঘরে ঘরে সর্দি কাশি জ্বরে ভুগছেন অনেকেই। এর ওপর ডেঙ্গু জ্বরের আতঙ্ক তো রয়েছেই। তবে এই ভয়কে জয় করতে প্রয়োজন সময় মতো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা। সচেতন হন এবং পরিবারকে সুস্থ রাখুন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার।